বিষয় যেটি যে বাংলাদেশের গেল এক বছরের মধ্যে অর্থাৎ জুলাই অভ্যুত্থানের পরে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে সেটিতে যে লক্ষণ আমরা দেখছি সেখানে বেশিরভাগ ক্ষেত্রে না সবগুলোতেই এক প্রকার একটি সংগঠনের বিজয়। এই বিষয়টি নিয়ে কথা বলবো এবং আমরা লক্ষ্য করছি যে সেখানে যে শক্তিগুলো উত্থান দেখা যাচ্ছে সেটি কি শুধুমাত্র সাংগঠনিক ক্ষমতা নাকি মানুষের মনোজগতে একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে, এইসব বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমরা স্টুডিওতে আহ্বান জানিয়েছি দুজন একদম তরুণ ছাত্র সংগঠক। প্রথমজন সিকবাদুল্লাহ সিকবা, যিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ইসলামী ছাত্র শিবিরের। অন্যজন আমানুল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক জাতীয়তাবাদী ছাত্র দল। আপনাদের দুজনকেই আমাদের স্টুডিওতে স্বাগত। শুরু করব আমান আপনাকে দিয়ে। একেবারে ধারাবাহিকভাবে ছাত্র সংগঠন হিসেবে ছাত্র দলের যে পরাজয় লক্ষ্য করা যাচ্ছে, যে 90-এর দশকে ছাত্রদল বাংলাদেশের মোটামুটি সবগুলো ছাত্র সংসদে যে একদম জয় জয়কার, তারপরে 91 যে নির্বাচন সেখানে বিএনপির জয় জয়কার, অনেকে ধরে নেয় যে এরকম যে ছাত্র সংগঠন হিসাবে ছাত্র দলের সে সময়ের যে স্ট্রেংথ এবং তার যে বিজয় এটি জাতীয় নির্বাচনের বড় ধরনের একটা ভূমিকা রেখেছে। সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। তবে একটা প্রশ্ন, যে আপনাদের সংগঠন ছাত্র দল যে সংগঠন হিসাবে এই যে এতগুলো ছাত্র সংসদে আপনাদের পরাজয়ের কারণ কি মনে করছেন? ধন্যবাদ আপনাকে, যে জিটিভি যারা দেখছেন সবাইকে ধন্যবাদ। দেখুন, 5ই আগস্ট পরবর্তী সময়ে যে ছাত্র সংসদ নির্বাচনগুলি হলো, এখানে আপনি সমীকরণটি একেবারে বলে দিয়েছেন যে কি ঘটছে। তো এখন পরাজয় অবশ্যই কিছু কারণ রয়েছে। কারণটি হচ্ছে, সেটা আপনার সাংগঠনিকভাবে কি মনে করছেন? মনে করছি এটা আপনি যদি ইন এ ওয়ার্ড বলার কোনো সুযোগ নেই, এটা একটু ব্যাখ্যা করতে হবে প্লিজ। ব্যাখ্যাটি হচ্ছে, আপনি ইসলামী ছাত্র শিবিরের নাম দিয়ে অথবা প্যানেল থেকে হোক, ইসলামী ছাত্র শিবিরের প্রায় সবগুলিতেই তারা জয়লাভ করেছে, তাদের সমর্থিত বলতে পারেন। দেখুন, এখানে যদি আপনি ব্যাখ্যায় যান, আপনি আমাদের গতকালকে যে নির্বাচনটি হলো জগন্নাথে, সেখানে আমাদের যারা প্রার্থী তারা 5,000, 5,500, 6,000 এরকম ভোট পেয়েছে। এখন আমি আলোচনাটা শুরু করলেই দেখা গেছে যে সিকবাতুল্লাহ ভাই মনে করবে যে ভাই একটা ঝগড়া লাগাই দিল। বিষয়টা হলো, ভাই একটু বলতে দেন। আপনার আমাদের যে ক্যান্ডিডেটগুলি দিয়েছি আমরা প্রত্যেকটা ছাত্র সংসদে, এবং আমরা যারা নির্বাচন পরিচালনা করেছি, আমাদের প্রত্যেকেরই মানে হাসিনা ফ্যাসিজমের সময় আমরা একেবারে আমাদের রাজনৈতিক কর্মসূচিগুলি একদম প্রকাশ্যে ছিল। আমরা কেউই ক্যাম্পাসে যেতে পারি না। ক্যাম্পাসে মনে করেন একদিন গেলে, এক ক্ষণিকের জন্য গেলে আমরা হামলার মধ্যে পড়া লেগেছে। আপনাদের টেলিভিশন চ্যানেল আপনার বহু বোঝার জন্য বলি, একটু বোঝার জন্য আমি শেষ করে, না আপনি আমার সেন্টেন্স শেষ করে দিতে হবে। আমি বলতেছি না যে ক্যাম্পাসে না গেলে ছাত্রদল করা যাবে না। না এই আপনি যদি ইন্টারাপ্ট করেন তাহলে আমি ব্যাখ্যা আসবে না, অন্য যাবে। ঠিক আছে, বলেন। ছাত্রদল করা যাবে না। আজকে যারা আপনারা খুব সুন্দরভাবে প্রশ্নগুলি করতে পারতেছেন, এই প্রশ্নগুলি কিন্তু তখন ছাত্রলীগের কেউ আপনারা করেন নাই, যে ছাত্রদল যে ক্যাম্পাসে গেলে হামলাটা কেন করেন, শিবির খুঁজে খুঁজে কেন মারেন। ঠিক আছে, এগুলো কিন্তু তখনকার মুক্ত গণমাধ্যম ছিল তথাকথিত, কিন্তু ছাত্রলীগের প্রশ্ন করা হয় না। এটা কি গণমাধ্যম? এটা মানুষ জানছে কিভাবে? কোনটা? আমরা ছাত্রদলকে যে পিটায় কিংবা ছাত্র শিবিরকে যে নির্যাতন করে ছাত্রলীগ, এটা মানুষ পিটানোর ঘটনা জানছে, কিন্তু কেন করতেছে, বা এই যে একটা রাজনৈতিক সংস্কৃতি শেষ হয়ে যাচ্ছে, এই যে একটা আধিপত্যবাদী বিষয়, এই সমস্ত বিষয় তাদেরকে তির্যক বাক্য মানে আপনারাও জর্জরিত করেন না। গণমাধ্যম তখন স্বাধীনতা ভোগ করতে পারে নাই, যার ফলশ্রুতিতে একেবারে শেখ হাসিনাকে পালাইতে হয়েছে। শোনা কিছু ভেন্টিলেশন না হতে পারলে সমাজে যে ক্রিয়েটটা হয়, সমস্যা ক্রিয়েট হয়, সেটা একদম ফল শেখ হাসিনার পালানো। আমি যদি গণমাধ্যম ভেন্টিলেশন করে, আমি বলি শেখ হাসিনা যদি ভেন্টিলেশন করতে দেয় নাই, তার ফল তো আপনারা পেয়েছে। আচ্ছা, আপনাদের পরাজয়ের কারণ কেন, এটা যদি আমি এক লাইনে বলতে হবে না, এক লাইনে বলতে গেলে হবে না। পক্ষান্তরে ইসলামী ছাত্র শিবিরের যে ভাইয়েরা যারা নির্বাচন করেছে, এরা কিন্তু আপনার ক্যাম্পাসে ছিল, সাধারণ শিক্ষার্থীদের সাথে ক্যাম্পাসে থাকার কারণে তাদের একটি বোঝাপড়া ছিল, তারা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছে, তাদের সাথে ছিল, এবং অনেকে প্যানেলের অনেকে ছাত্রলীগ করেছে, ছাত্রলীগের সাথে ছিল, ছাত্রলীগই করেছে। যেমন গতকালকে আপনি যে শিবিরের যে জকসুর যে ভিপি নির্বাচিত হয়েছে রিয়াজের আপনি এখন সোশ্যাল মিডিয়া ঢুকে দেখেন, সে স্লোগান দিয়েছে শেখ হাসিনার বাংলা বৈষম্যের ঠাঁই নেই। ছাত্র দলের কোনো নেতা কর্মীর কাছ থেকে এই স্লোগানটি আপনি দেওয়ার মতো কোনো পরিস্থিতিই ছিল না। সুতরাং তাদের মধ্যে একটা ছেলে ছাত্রলীগ করছে, পরবর্তীতে অন্য একটা প্যানেলে এসে, আজকে তো ছাত্রলীগ বিতাড়িত, অন্য একটা প্যানেলে সে নির্বাচন করছে, তাদের ভিতরে একটা ইন্টারকানেক্টিভিটি থাকতেই পারে। এই কারণে যে একেবারে ছাত্রদলের মানে শিবির জিতেছে আমি সেটা বলতে চাই না। তারা সামাজিক এবং শিক্ষার্থী কল্যাণমূলক কাজ করে,
সেই বিষয়টি রয়েছে তাদের শক্তি। না আমি শিবিরের কথা বলছি না, আমি যেটা বলছি শিবিরটা আপনি বলেন, শিবিরটা শুনবো সিকবাতুল্লাহর কাছ থেকে। আমি যেটা বলছি যে ছাত্রদল একটা ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন, যেটিকে বিএনপির একদম প্রাণ ভ্রমণ হিসেবে ধরে নেওয়া হয়, সেই সংগঠনটি খারাপ করছে। আমি সংগঠন হিসেবে, তার নেতা হিসেবে, সাংগঠনিক সম্পাদক নিঃসন্দেহে। না আপনি তো আপনি 6 পেয়েছেন বলে না আমি 4 পেয়েছি, তো আপনার কৌশলের কাছে তো এই উত্তর তো এখান থেকে আসতেছে। আপনি শুনেন, এরপরে আপনার তাদের যে সাংগঠনিক ভিত্তি, নিঃসন্দেহে তারা ওয়েল অর্গানাইজড কাজ করেছে এবং সর্বসাকুল্যে এই রেজাল্টটি আসছে। এখন সেইখানে আমাদের পক্ষ থেকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর বিষয়ে কথা বলা হয়, আপনার প্রশাসনকে প্রভাবিত করার বিষয়ে কথা বলা হয়, কালো টাকার ছড়াছড়ি করা হয়েছে ইত্যাদি বলা হয়, কিন্তু দিন শেষে আমরা হেরেছি, এটা সত্য। কিন্তু আমি মনে করতে চাই এবং এটা আমি ধারণ করি যে আপনি একটি ছাত্র সংগঠনের একটা নির্বাচনে পরাজয় হতেই পারে, আপনি যে জিতবেনই এটা তো আরেক ধরনের ফ্যাসিবাদী চিন্তা ভাবনা। আপনার পরাজয় হতেই পারে, কি কি কারণে আপনার পরাজয় হয়েছে সেই পরাজয়গুলি বিশ্লেষণ করে, কারণগুলি বিশ্লেষণ করে, আত্মবিশ্লেষণ করে আমাদের কোথায় কোথায় কাজ করতে হবে। আমি মনে করি না যে ইসলামী ছাত্র শিবিরের জনশক্তি আমাদের চেয়ে অনেক বেশি রয়েছে, আমি এটা মনে করি না যে ইসলামী ছাত্র শিবির আমাদের চেয়ে অনেক বড় ছাত্র সংগঠন। নিশ্চয়ই আমাদের কোথাও না কোথাও ঘাটতি আছে, সেই ঘাটতির জায়গাগুলো আমাদের পূরণ করতে হবে। আমরা আবার 1 বছর পরে শিক্ষার্থীদের কাছে ওইভাবে উপস্থাপন করার চেষ্টা করবেন। শেষ করি আপনাকে, যে যাতে শিক্ষার্থীরা আমরা যে 90-এর যে কথাটি আপনি বললেন সেইভাবে আবার আমাদের পক্ষে রায় দেয়। আপনি নির্বাচনে পরাজয় হতেই পারে, কিন্তু এইটাকে আপনি যে না পৃথিবীর আপনি অন্য কোনো দেশে এই ধরনের হাইপ দেখবেন না যে একটা ছাত্র সংসদকে আপনারা অনেককে মনে হয় যেন একটা রিপ্লেস করে একটা সংসদে বসাই দিতেছে। যারা ছাত্র প্রতিদিন নির্বাচিত হয়েছে তাদের কাজ ওই সংশ্লিষ্ট ক্যাম্পাসের শিক্ষা। এইটার প্রভাব কি পড়বে এটা আলোচনা করবো। আমি খালি আপনাকে তাহলে আপনার কাছে একটা বিষয় জানতে চাই, যে প্রথমে ডাকসু হলো, তারপর জাকসু হলো, তারপর চকসু হলো, এরপর জকসু এখন, তাই তো অনেক রাকসু হয়ে গেছে। তো এতগুলো ছাত্র সংসদ নির্বাচন, আমি বললাম যে একের পর এক ধারাবাহিক তো আপনাদের পরাজয়। আমার জানার আকাঙ্ক্ষা যেটা, যে আপনারা কি ডাকসুর পরে পর্যালোচনা করেন নাই যে আমরা আমাদের কি কারণে ব্যাকফুটে আসলাম? কোনো পর্যালোচনা ছিল কিনা? হ্যাঁ, আপনার পর্যালোচনা তো ছিলই, কিন্তু আপনি যে তাদের যে দীর্ঘদিনের যে আমি যে বিষয়টি আনলাম সামনে, যে একসাথে থেকেছে, একসাথে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা, ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী তো শিবিরের প্যানেল নির্বাচন করছে, আমাদের তো এরকম নাই। আজকে আপনি আর একটা বছর পরে যে নির্বাচনটা হবে সেখানে আজকে শিবিরের সবাই প্রকাশিত হয়ে গিয়েছে না, এদের তো আবার মনে করেন যে গোপনে যায়, পরবর্তীতে বাংলাদেশে কোনো প্রেক্ষাপট তৈরি হলে এদের আর গোপনে যাওয়ার সুযোগ নেই, আর ওপেনই থাকবে। সুতরাং যেই কারণটিতে মনে করেন যে তারা সমর্থনটা পেয়েছে, এবং আমি এটা খুব দৃঢ়ভাবে বলতে পারি যে যেই ছাত্রলীগের, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি সেন্ট্রাল কমিটি, বিশ্ববিদ্যালয় কমিটি, হল কমিটি, এমনকি ডিপার্টমেন্ট কমিটি ছিল ছাত্রলীগের, প্রায় 3,500-4 হাজারের মতো নেতাকর্মী তাদের পোস্টেড ছিল। এদের সবাই তো দেশ ত্যাগ করে না, অসংখ্য নেতাকর্মী যারা পরবর্তী আপনি দেখেন যে বললে ওনারা মনে কষ্ট পাবে, সাদিক ফরহাদদেরও তো ছাত্রলীগের অস্তিত্ব ছিল, পদে পদে ছিল। সাদিক ছাত্রলীগের স্লোগান দিয়েছে, এরকম ভিডিও আপনারা দেখেন না? আপনারা তো দেখেছেন, ফরহাদের পোস্ট ছিল। এখন এইগুলি তো আসলে বস্তা পচার কথার মতো হয়ে যাচ্ছে, যে এগুলি তো পুরাতন গল্প ভাই, কিন্তু সেই গল্পের এক্সটেন্ডেড ভার্সনগুলি তো এই নির্বাচন হয়েছে। যেমন রিয়াজের কথা বললাম, গতকালকে যে ভিপি হয়েছে, সে স্লোগান দিচ্ছে যে শেখ হাসিনা বাংলা বৈষম্যের ঠাঁই নেই। আপনি আমার ছাত্র দলের একজন কর্মীর কাছ থেকে স্লোগানটাকে দিতে পারবেন না। সুতরাং এই ছাত্রলীগের যে একটা ভোট ক্যাম্পাস রয়েছে সেই ভোটটা তারা পেয়েছে। আমাদের ছাত্রদল ভার্সেস এই মনে করেন যে সকল শক্তির বিরুদ্ধে নির্বাচন করছে, সেখানে আমাদের ছেলেরা 5,000, 6,000, 7,000 ভোট পেয়েছে। এই জন্য আমি স্ট্রংলি বিলিভ করি যে না, সামনে ইনশাল্লাহ আমি তো বললাম যে আমরা এগুলো আত্মবিশ্লেষণ করে সামনে আগাবো ইনশাল্লাহ। এখানে আমি মনে করি না যে এই কারণে ছাত্রদলের একদম বড় বিপর্যয় হয়ে গেছে, ছাত্রদলের একেবারে অনেক কিছু, আই ডোন্ট বিলিভ দিস। এটা আমি ওইটা পরে আমরা এক এক করে রিজনটা দেখি আগে। একেবারে সিকবাতুল্লাহ আপনার কাছে আসি। একেবারে বিষয়টা হলো কি, ছাত্র শিবিরের তো এখন জয় জয়কার অবস্থা। আমার প্রশ্ন হলো একেবারে যে আপনাদের বিরুদ্ধে যে একেবারে বারবার যে অভিযোগটা আসছে যে আপনারা অন্য ছাত্র সংগঠনের সাথে থেকে কাজ করেছেন, তার ফলেই আপনাদের এই বিজয়, আসলে কি সেই কারণে বিজয়, নাকি আপনাদের আসলে মানে স্ট্র্যাটেজিটা কি ছিল যে কারণে আপনারা এত ভালো করছেন? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমান ভাইকে। আমি আজকের এই প্রোগ্রাম থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বাংলাদেশের সকল তরুণ সমাজ আসলে এই নির্বাচন কেন্দ্রিক, সবাই মূলত এই নির্বাচন কেন্দ্রিক, তারা সবাই এঙ্গেজ ছিল। অনেকটা আমাদের কাছে মনে হয়েছিল যেন বিপিএল এর খেলা হচ্ছে অথবা অন্য কোনো ক্রিকেট ম্যাচ হচ্ছে, সবাই যেভাবে দেখতেছিল। একটা কম্পিটিশন ছিল, বিশেষ করে ভিপি ক্যান্ডিডেট সহ অন্যান্য বেশ কয়েকটা ক্যান্ডিডেটের ক্ষেত্রে। তো আলহামদুলিল্লাহ ছাত্ররা ইসলামী ছাত্র শিবিরকে এখানে বিজয়ী করেছে
এই জন্য আমরা ছাত্রদেরকে ধন্যবাদ জানাতে চাই। সেই সাথে আমরা এটা মনে করি যে আসলে ইসলামী ছাত্র শিবিরের বিজয়টা আসলে আমরা মনে করি যে ইসলামী ছাত্র শিবির আসলে অসংখ্য প্রোপাগান্ডার শিকার হয়েছে বিগত সময়ে। ওইটা উত্তর পাওয়া যাবে না, আমি জিজ্ঞেস করছি যে আপনাদের বিজয়টা হ্যাঁ, আমি কারণটা কি বলছেন? ওইখানে আসতেছি, যেমনটা আমান ভাই একটু আগে দেওয়ার চেষ্টা করলেন যে দেখেন ইসলামী ছাত্র শিবিরের এক সাবেক মহানগর সভাপতি মোস্তাফিজ ভাই, যিনি মহানগর উত্তরের সভাপতি ছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন, তিনি তার ছাত্র জীবন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শেষ করতে পারেন নাই। কারণ হচ্ছে তিনি ইসলামী ছাত্র শিবিরের সাথে জড়িত ছিলেন। তো এই ধরনের একটা সংগঠনকে আপনারা ভিকটিম বানাবেন, আর এরা কারা? সাধারণ শিক্ষার্থীদের সাথেই তো আমরা আসলে ছিলাম, যার ফলে তারা দেখছে যে একটা ছেলে, একটা আমার বন্ধু অথবা আমার জুনিয়র বা সিনিয়র, উনি ভিকটিম হয়েছেন, নির্যাতিত হয়েছেন, কিন্তু ছাত্রদল তাকেও ব্লেম দেওয়ার ট্রাই করতেছে যে তুমি হলা ছাত্রলীগে ছিল। অথচ আমরা যদি ছাত্র দলের ক্ষেত্রেও দেখি, অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাসে আমি আমান ভাইকে 73 জনের তালিকা আমি দেখাতে পারবো যে যারা ছাত্রলীগ ছিল এখন যারা ছাত্রলীগ করতেছে। তো এই জন্য এখন যারা আমার কাছে মনে হয় আপনারা দুইজনেই একই জায়গায় যাচ্ছেন, শুধু ব্লেম দিচ্ছেন না, ব্লেমের উত্তর দিচ্ছেন। আমি যেটা বলতেছি কি, আপনারা তো আমি আপনার আগামী দিনের রাজনীতি আপনারা করবেন, আমি চাই যে আপনারা ভালো কিছু করেন। আমার ব্যক্তিগত একজন গেস্টের হোস্টের বলা উচিত না, তারপরে বলছি আমার প্রশ্নটা হলো, হ্যাঁ ছাত্রদল খারাপ করেছে, আমি প্রশ্ন করেছি যে আপনারা খারাপ করলেন সেটা পর্যালোচনা আছে কিনা। আর আমি আপনার কাছে প্রথম জিজ্ঞাসা করেছি যে আপনার ছাত্র শিবির যে এত ভালো করছে, আসলে সেই ভালো করবার জন্য কোন কোন ইন্ডিকেটরগুলো কাজ করেছে, আপনি এইটা আমরা সেটা মানুষ জানুক, সেটা ভালো হলে মানুষ সেটা প্র্যাকটিস করবে। এখানে যেটা হয়েছে যে ইসলামী ছাত্র শিবির আসলে তার যতটুকুই কাজ করেছে, ইসলামী ছাত্র শিবির ওপেন থাকার চেষ্টা করেছে ছাত্রদের সাথে। আপনি দেখবেন যে শিবির ক্যাম্পাসে অসংখ্য প্রোগ্রাম করেছে, যেখানে শিবির বলেছে যে ছাত্রদের কি প্রশ্ন আছে, তারা আসলে শিবিরের কাছ থেকে কি চায়, অথবা শিবিরের কোনো ক্রিটিক আছে কিনা। ছাত্ররা একবারে ওপেন প্লেসে শিবিরের বিরুদ্ধে কথা বলেছে শিবিরের প্রোগ্রামে এসে। এবং ইসলামী ছাত্র শিবির যেই ট্রেন্ডটা সেট করেছে, এটা হচ্ছে যে ছাত্রদের জন্য ভালো কিছু করার। যেমন যদি আপনি ধরেন যে ইসলামী ছাত্র শিবির ছাত্রদের সাথে থাকার চেষ্টা করেছে, সাথে থেকে একটার পর একটা প্রোগ্রাম বাস্তবায়ন করার চেষ্টা করছে। আমাদের কাজ কি, বাংলাদেশে আমরা যারা ছাত্র রাজনীতি করি অথবা রাজনৈতিক দলগুলো যারা আছে, তাদের কাজ কি জনগণের কোনো সমস্যা আছে কিনা, সেই সমস্যাকে আমরা কিভাবে অ্যাড্রেস করি। অথবা যেমন এখন যদি আমরা বলি যে বাংলাদেশের জনগণ এখন একটা সমস্যা ফেস করতেছে, অথবা আমরা যদি ইয়াং তরুণদেরকে দেখি, তারা হচ্ছে একটা আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে তারা তাদের অবস্থানকে জানান দিচ্ছে। সেই জায়গায় আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে আমরা দেখলাম যে ওসমান হাদি, যিনি আসলে খুব শক্তিশালী ভূমিকা রেখেছেন, কথা বলেছেন, তো তাকে সবাই ওন করছে। কিন্তু আমরা গতকাল ইসলামী ছাত্র শিবির বিজয় অর্জন করেছে, কিন্তু ইসলামী ছাত্র শিবির কিন্তু ওসমান হাদিকে ওন করে সেখানেও স্লোগান দিয়েছে। ওসমান হাদি যেরকম বাংলাদেশ চায়, ইসলামী ছাত্র শিবির আসলে সেরকম বাংলাদেশ চায়। যার ফলে এটা একটা ব্যতিক্রমী বলতে পারেন যে ছাত্রদল যেখানে শুধুমাত্র তার মাদার অর্গানাইজেশনের পারপাস সার্ভ করার জন্য ক্যাম্পাসে কাজ করে থাকে, তাদের কোনো এজেন্ডা ক্যাম্পাসে বাস্তবায়ন করে ট্রাই করে থাকে, সেই জায়গাতে ইসলামী ছাত্র শিবির মূলত ছাত্রদের সাথে সম্পৃক্ত যে কার্যক্রম, শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমরা কম করে থাকি, আমি চ্যালেঞ্জ করে বলতে উনি শিডিউল দেখান। আমি যে কথাটা বলছি, যেই কথা বলে শিক্ষার্থীদের সাথে মিলেমিশে ওই যে একসাথে ছিল, আমি এই বিষয়গুলো আমরা সুন্দর করে আলোচনা করি। আমার কাছে মনে হয় কি, আমি যেটা বলি কি সেটা বলি। আচ্ছা, মানে এই একই প্রশ্ন মানে সিকবাতুল্লাহ আপনার কাছেও থাকবে, এর কাছে আপনার কাছে কি কখনো মনে হয় না যে বাংলাদেশের রাজনীতিতে আমরা যদি ধরে নেই আধিপত্যবাদ বিরোধী, আর খোলাসা করে যদি বলি যে ভারত বিরোধী যে রাজনীতি, এটা পুরো মানে একটা সময় নেতৃত্বে ছিল বিএনপি এবং ছাত্রদল, তারাই, তাই তো? এখন আপনাদের কাছে কেন মনে হচ্ছে যে আধিপত্যবাদ বিরোধী যে চিন্তা চেতনা যে ছাত্ররা বা শিক্ষার্থীরা যারা লালন করে, তারা কেন আপনাদের দিকে যাচ্ছে? এখন তারা এটা ছাত্রদের কাছে আপনারা প্রশ্ন করবেন। আমরা তো আমরা জুলাই আন্দোলন সহ বিভিন্ন সময় আমরা উই হ্যাভ প্রুভড আওয়ারসেলফ দ্যাট আমরা ছাত্রদের সাথে সব সময় আছি। এরকম তো ছাত্ররা যেটা করে যে তারা মনে করে যে ছাত্রদল তারা যেটা করবে যে ক্যাম্পাসে এসে তাদের মাদার অর্গানাইজেশনের পারপাসটা সার্ভ করবে। এই জায়গায় ইসলামী ছাত্র শিবির ব্যতিক্রম। দেখেন, আমরা যদি এই যকসু নির্বাচনের ক্ষেত্রেও দেখি, আমরা দেখবো যে ছাত্রদল নির্বাচন চাইছে সামনে সামনে, কিন্তু আবার ছাত্র দলের বিএনপিপন্থী শিক্ষকরা আমরা দেখছি যে কিভাবে নির্বাচন আটকানো যায়, কিভাবে ঠেকানো যায়, কিভাবে নির্বাচন পেছানো যায়। যার ফলে ছাত্ররা কিন্তু ডুয়ালিটি দেখেছে। এবং বর্তমান ছাত্র সমাজের অন্যতম একটা তাদের ক্যারেক্টার হচ্ছে তারা আপনি মুখে এক বলবেন, কাজে আর এক করবেন, এটা তারা বিশ্বাস করতে চায় না।
তো এই জায়গা থেকে আমি মনে করি এটাও আসলে একটা ইসলামী ছাত্র শিবিরের বড় একটা অর্জন। ইসলামী ছাত্র শিবির কমন এজেন্ডা ঠিক করেছে যে ছাত্রদের চাওয়া পাওয়াটা আসলে কি। তো সেই আলোকে ছাত্রদের, অধিকাংশ ছাত্রদের যে চাওয়া পাওয়া, সেটা নিয়ে যখন আমরা কাজ করে গিয়েছি, অনেক সময় দেখা গেছে এটা হয়তো আমাদেরও বিরুদ্ধে গেছে, শুধু কি কিন্তু আমরা চিন্তা করেছি ছাত্রদের গুরুত্ব হচ্ছে প্রায়োরিটি। এখানে কোনো মানে আমি আবার বলতেছি, এখানে নতুন ধরনের চিন্তার উত্থান হয়েছে কিনা। আমি যদি বলি যে আপনারা যেহেতু আপনি সেন্ট্রাল একটা বড় পদে আছেন, আসলে কি আপনাদের যে ম্যান পাওয়ার আছে মানে তাদের সাংগঠনিক কার্যক্রমই এখানে ফলাফলের জন্য বেশি ভূমিকা রেখেছে, নাকি চিন্তা জগতে কোনো পরিবর্তন এসেছে? না, অবশ্যই সাংগঠনিক কার্যক্রমেরও ভূমিকা আছে, আবার হলো যে চিন্তার জগতে একটা পরিবর্তন এসেছে। যেমন সবাই আসলে এখন এই প্রজন্মটা এরকম যে জেনজি, তাদেরকে আপনি কোনো একটা খোলসের মধ্যে বন্দি করে ফেলতে পারবেন না। আগের মতো ওই আবার হাসিনার মতো ফ্যাসিবাদ অন্তত এই প্রজন্মকে আর আপনি চাপাইতে পারবেন না। তো এই জায়গা থেকে তারা ভাবতেছে যে আমাদের ভয়েসটা, এই ভয়েসটা মনে হয় ছাত্র শিবির, আমাদের যে ভয়েসটা আছে তারাই মনে হয় আমাদের ভয়েসটা নিয়ে তারা সামনের দিকে আগে যেতে পারবে। এই জন্যই তারা মূলত ইসলামী ছাত্র শিবিরকে চুজ করছে। আর যদি সাংগঠনিক, যেমন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা হয়েছে, বিএনপির ছাত্র দলের যে ক্যান্ডিডেট ছিল সে ভোট পাইছে 5,000, পক্ষান্তরে আমাদের সাদিক ক্যাম্প যে ছিল ভিপি ক্যান্ডিডেট, সে প্রায় পেয়েছে 15,000 ভোট, 14,000 সামথিং। তো তার মানে কি 3 গুণ বেশি ভোট আসলে শিক্ষার্থীরা দিয়েছে। এটা আসলে নিশ্চয়ই এটা শিবিরের ভোটেও অথবা শিবিরের সাংগঠনিক ভোটেও আসলে পাওয়া সম্ভব না। এটা সাধারণ শিক্ষার্থীরাই আমাদেরকে মনে করেছে তাদের আস্থার জায়গা, তাদের যে কথাগুলো আছে সেটা আমরাই বাস্তবায়ন করব। এবং আপনি কিন্তু যে ডাকসুতে যেটা ঘটেছে যে ছাত্ররা কিন্তু ইসলামী ছাত্র শিবির যেই তারা ইশতেহার দিয়েছিল অলরেডি দেখবেন সেগুলো কিন্তু বাস্তবায়নের দিকে শিবির আগাচ্ছে, যার ফলে সবাই দেখতেছে যে ইসলামী ছাত্র শিবির যা বলে সেটা তারা করার চেষ্টা করতেছে। এটারও ইম্প্যাক্ট কিন্তু অন্যান্য আমার একেবারে যদি বলি যে আমি যে প্রশ্নটা সিকবার কাছে করছিলাম যে একেবারেই যে আধিপত্যবাদ বিরোধী সংগঠন হিসেবে যে বিএনপির সবচেয়ে বড় ব্র্যান্ডিং, মানে এখন সেই আধিপত্যবাদ বিরোধী হিসেবে আধিপত্যবাদের পক্ষে বিএনপি বলে তাকেই হারানো হচ্ছে। তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে, শুনতে ভালোই লাগতেছিল ভাই, খুব মিষ্টি করে কথা বলেন, লেজুর ভিত্তি। আবার আমরা যেটা আমাদের মাদার সংগঠন যেটা করে বলে ওইটাই আমরা করি। আপনার ডাকসুর বিপিজিএস হওয়ার পরে সাদিক ফরহাদরা দাঁড়িপাল্লায় ভোটছে কতটা কর্মসূচিতে গিয়েছে এটা একটু ওনার কাছে জানতে চাই। এটা কোন লেজুর ভিত্তির উদাহরণ না, এটা শিক্ষার্থীদের কল্যাণে ক্যাম্পাসে কোনো কিছু এটা যে কেউ যার শিক্ষার্থীদের কল্যাণে করতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে রেগুলার যাচ্ছেন, শুনেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে ইন্টেনশনালি বন্ধ করে, যে ভূমিকম্পের কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করা হয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়ে অবকাঠামোগত দুর্বল ভবন ঢাকা শহরে অনেক জায়গায় রয়েছে, কিন্তু ভূমিকম্পে ক্ষতি হতে পারে, এই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় 16 দিন 15 দিন বন্ধ দেওয়া হয়েছে। সেই সময়টাতে সাদিক ফরহাদরা দাঁড়িপাল্লার ভোট চেয়েছে সারা বাংলাদেশে, এটা ওনারা লেজুরভিত্তি করে না। এটিএম আজহারের বিরুদ্ধে মামলার এসে যখন বাম সংগঠন মিছিল করে তখন ছাত্র শিবির হামলা করে, ওনারা কোনো লেজুরভিত্তি করে না। আপনি এই দিনের দিবালোকের মতো স্পষ্ট বিষয় অস্বীকার করার আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কথা যারা বলা হয়। গতকালকে যে মুসাব্বির ভাইকে হত্যা করা হয়েছে, সেই ভাই উসমান হাদির চেয়ে 5ই আগস্টের আগে বাংলাদেশে আধিপত্যবাদে অনেক বড় সোচ্চার ছিলেন। ইসলামী ছাত্র শিবির তার জন্য কি বিবৃতি দিছে আমরা কি দেখি নাই তো, কি অন করে 108টা মামলা ছিল এই মুসাব্বির ভাইয়ের নামে। উসমান হাদির আবিষ্কার হয়েছে তো 5 তারিখের পরে ভাই, 5 তারিখে আগে উসমান হাদিকে আমরা অন করি না। লেট মি সে প্লিজ, এটা আবার একটা কন্ট্রোভার্সি চলে আসবে যে হ্যাঁ উসমান হাদির ডিসঅন করছে, বিষয়টা তা না। উসমান হাদিরে ঘটনার সাথে সাথে আমরা মিছিল বের করেছি, বিক্ষোভ করেছি, সব জায়গাতে আমরা ছিলাম। আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান বাংলাদেশে এসে তার আপন ভাইয়ের কবরে যাওয়ার আগে হাদির কবরে আসছে। সুতরাং আমরা ওসমান হাদিকে যে অন করি এটা বলার কিছু নেই। ওসমান হাদি বলেছে যে বেগম খালেদা জিয়া যাতে ওনার মাথায় হাত বুলিয়ে দেয় সেটা উনি প্রশান্তি পাবেন। ওসমান হাদি জিয়াউর রহমানকে আইডল মনে করে তার বক্তব্য দিয়েছে, অসংখ্য বক্তব্য আছে। সুতরাং ওসমান হাদি বিএনপি একই সত্তা, এখানে আলাদা কিছু নাই। কিন্তু এই যে ওসমান হাদির যে আলোচনা আসলো 5 তারিখের আগে, আপনি ওসমান হাদির একটা ভিডিও ক্লিপ দেখান না, কোথাও দেখাতে পারবেন না। আছে ভাই, আপনি বলি না হাসিনার বিরুদ্ধে তখন কে কোন বিপ্লবী ছিল আমরা জানি তো। আপনার এই বক্তব্যের সাথে অপোজ করলাম না, আপনি ইস্যু করবেন না, ইস্যু করবেন না। জুলাই আন্দোলনে উনি যখন রাজপথে ছিলেন তখনকার বক্তব্য এসেছে। জুলাই আন্দোলনে যখন রাজপথে সবাই নেমে গেছে তখন তো অনেক বড় বড় বিপ্লবী দেখেছি, অসংখ্য কবিতা আছে, তার গল্প আছে, আমার একটু কারেকশন করে দিই। ঠিক আছে, আমার একটু কারেকশন করে দিই। আমি হাদির যে কার্যক্রমগুলো
হাদির যে শিক্ষকতা থেকে শুরু করে যেগুলো সবগুলো আমরা হয়তো চোখে দেখি না, এই সবগুলো ভাই হাদি আমার কাছের ছোট ভাই ছিল, আমার পাশাপাশি উপজেলা, হাদিকে চিনি, হাদির সাথে আমার সম্পর্ক ছিল। কার্যক্রমগুলো আমার এই ওর যে কালচারাল আন্দোলনটা, হাদির অনেক ফোন আলাপ আমি বলি কালচারাল যে আন্দোলনটা ও যে ধারা নিয়ে কাজ করছে সেটা আগে থেকে করছে। আমি তো হাদির কর্ম নিয়ে কথা বলতেছি না, আমি বলছি যে এই যে গতকালকে আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে মারা হলো, সে মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি ছিল এবং 108টা মামলা খাইছে হাসিনার সময়। আমার সাথে জেলে একাধিকবার তার মনে করেন যে একসাথে জেল খাটা হয়েছে, সে সর্বশেষ যে 19 মাস জেল খাটছে। তারা আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছে না, তাদের জন্য তো ভোকাল সোচ্চার দেখি না। সুতরাং আপনি বিএনপির পক্ষ থেকে কি বলা হচ্ছে জানেন? আপনি বিএনপির পক্ষ থেকে কি বলা হয়েছে? আমি ওনার সাথে কি বলছি বিএনপির পক্ষ থেকে? বিচ্ছিন্ন ঘটনা। কে বলছে বিচ্ছিন্ন ঘটনা? সালাউদ্দিন সাহেব বলেছেন। আপনার বিএনপি বলতে পারতো না যে আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার বলেই? আমার প্রশ্ন হলো বিএনপি কেন এই জায়গাগুলোতে মানে ব্যাক ফুটে যাচ্ছে? আধিপত্যবাদের বিরুদ্ধে বিএনপি সবচেয়ে বেশি মানে উচ্চ কণ্ঠ। আধিপত্যবাদের বা এদেশের ঠিকানার নাম বেগম খালেদা জিয়া। আধিপত্যবাদের ঠিকানার নাম তো সেই জায়গাতে বিএনপি, আমি আবার বলছি সেই জায়গাতে বিএনপি কেন লিডারশিপটা নিতে পারছে না? আমি আবার প্রশ্নটা করছি, আমার কিন্তু এই জায়গাটা কিন্তু এক প্রকার পক্ষপাত দুষ্ট বলতে না। আপনি একটা ছাত্র সংসদে নির্বাচন হয়েছে, সেটার সাথে বাংলাদেশের রাজনীতি, হাদির জানাজা থেকে শুরু করে হাদিকে নিয়ে ওনারা অপরাজনীতি করতেছে। হাদি শুনেন হাদিকে শুনেন, হাদি যে কথাগুলি বলে গেছে, শুনেন হাদি যে কথাগুলি বলে গেছে সবকিছু বাদ দিয়ে হাদি কোনটা গালি দিছে এটা নিয়ে কথা বলেন। হাদি তো পরে ভুল স্বীকার করছে যে না এই গালিটা তো আমার ঠিক হয় না। আপনি শাহবাগে সেটা নিয়ে স্লোগান হচ্ছে, এই সমস্ত অশ্লীল অশ্রাব্য গালি মা বোনের সামনে বলা হইতেছে, এটা বিপ্লবের ভাষা না। সুতরাং হাদিকে হাদিকে ব্যবহার করা হচ্ছে। হাদির যে সেন্টিমেন্ট, হাদির সর্বশেষ চেয়েছিল সে কোথায় গুলি খেয়েছে, সে নির্বাচনের জন্য রাস্তায় ছিল। অথচ যারা হাদিকে ধারণ করার কথা বলে তারা নির্বাচনটা বাংলাদেশ যাতে না হয় সে অপচেষ্টায় লিপ্ত রয়েছে। সবাই তো নির্বাচন চায় মুহূর্তে। এই যে ইন্টেনশনালি মবকৃষ্টি তৈরি করে পরিস্থিতিকে অস্থিতিশীল দিকে নিয়ে যাওয়া এবং যে নির্বাচনের পরিবেশ নাই সেই ন্যারেটিভ তৈরি করার অপচেষ্টা, এটা কিন্তু মানুষ বুঝে যে কারা এই ন্যারেটিভ দিচ্ছে। করে মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নির্বাচন পেছানোর চেষ্টা করে। না কিসের বেগম খালেদা জিয়াকে মুখে বলবেন এক কথা, বেগম খালেদা জিয়াকে তা অনুকরণ না, কথাই তো বোঝা গেল। বেগম খালেদা জিয়া মারা গেছে কথা বলছি, এটা তারও আগে, বেগম খালেদা আগে থেকে পেছানোর চেষ্টা করা হয়। কে তার আগে থেকে পেছানোর চেষ্টা করছে? বেগম খালেদা যখন মারা গেছে ছাত্রদল এদেশে স্থিতিশীলতা চায়, এই কারণে আমরা যদি নির্বাচন পেছাতে চাইতাম কোনো নির্বাচনই তো হইতো না, আমরা পেছাতে চাই না কোনোদিনও। আমরা যদি জামেল করতাম তো ডাকসুতিতে করতাম। এই ধরনের মিথ্যা ন্যারেটিভ ভাই আপনাদের এই যে যারা মনে করেন বিভিন্ন বট আইডি বট পেজ এগুলিতে চালায়, কে চায় না নির্বাচন? কে এটার জনক আবিষ্কারক তো আপনারা, এবং এই সেক্টরে যদি নোবেল থাকতো তো আপনারা পাইতেন ভাই। আচ্ছা শিখবা, আমি আপনার কাছে ওই যে আমান যে প্রশ্ন তুলেছে এটা কিন্তু সত্যি সত্যি মানে মানে ভার্চুয়াল জগতে এটা কিন্তু অনেক বড় প্রশ্ন। যে আপনাদের বরাবরই আপনাদের বট আইডির একটা প্রশ্ন আছে, এটা কিন্তু খুব মানে বড় সড়ো করে সব জায়গায় আলোচনা হচ্ছে, সেটা বিষয়ে কেমনভাবে দেখেন? আরেকটা বিষয় যে তখন আপনি বললেন ছাত্র দলের অনেকজন নেতা যারা ছাত্রলীগের ছিলেন, আর মানে ছাত্র দলের থাকা, আর যেহেতু ইসলামী ছাত্র শিবির একটা নৈতিক সংগঠন, তাদের থাকা এটা কতখানি যৌক্তিক? ধন্যবাদ ভাই আপনাকে। দেখেন এখানে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে ভাই তো অনেকগুলো বিষয় বলে গেলেন আসলে। তো এখন দেখেন যে বাংলাদেশের আমরা যেই জায়গাটাতে ছিলাম, যে বাংলাদেশের মানুষ আসলে একটা পরিবর্তন চাচ্ছে। বিগত 16 বছরে ক্যাম্পাসে যারা ছিল, আপনি দেখবেন যে এরকম ছাত্রদলের অসংখ্য নেতা ক্যাম্পাসে ছিল। ক্যাম্পাসের পরিবেশটা কি ছিল? ক্যাম্পাসের পরিবেশ মানে ইসলামী ছাত্র শিবিরে শুধুমাত্র 3000-এর অধিক কর্মীকে ক্যাম্পাসের হল থেকে মেরে নির্যাতন করে বের করা হয়েছে বিগত 16 বছরে। তাদেরকে জেলে দেওয়া হয়েছে, তাদের নামে মামলা দেওয়া হয়েছে। এই ডিহিউম্যানাইজেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে ইসলামী ছাত্র শিবির গিয়েছে। আপনি দেখবেন যে ছাত্রদলের বিভিন্ন পেজে ওইখান থেকে ভিয়েতনামে লাইভ পাওয়া যায়। সেখানে আমি কিন্তু জাজ করছি না, মানে ছাত্র শিবিরের কোন সংগঠনের সঙ্গে থাকা সেটা কি স্ট্র্যাটেজি ছিল না? এটা কিন্তু সারা বিশ্বে অনেক সময় হয়েছে যে অনেক সংগঠন তারা নিজেদের যেহেতু প্রকাশ্য কার্যক্রম করতে পারছে না, অন্য সংগঠনের ভিতর থেকে কার্যক্রম পরিচালনা করেছে। সেইটা যদি ছাত্র শিবির স্বীকার করে, আমি বলতেছি সেটা এটা আমাদের স্ট্র্যাটেজি ছিল, এক যে আমরা ওই মুহূর্তে রাজনীতি করবার জন্য আমাদের এটাই ছিল একমাত্র পন্থা। এটা হতে পারে, সেইটা থাকলে সেটাকে সবাই অনার করবে। কিন্তু প্রশ্ন হলো যদি এমন হয় যে আমি আদর্শিকভাবে বিচ্যুত হচ্ছিলাম। না না না, আমাদের জনশক্তিরা কখনোই আদর্শিকভাবে বিচ্যুত ছিল না। তারা তাদের জায়গা থেকে চেষ্টা করেছে না, ওনাদের যেভাবে অ্যাড্রেস করা যায়, যেভাবে সবকিছু করা যায়, সেই জায়গা থেকে
তারা করার চেষ্টা যারা করেছে। ইসলামিক ছাত্র শিবিরের আপনাদের অসংখ্য, আমি অন্তত 73 শিখবা আপনি বলতেছিলেন, আপনি যদি কন্টিনিউ করেন, প্রশ্ন করবো না কেমনি বলুন? জি জি, প্রশ্ন। না, একেবারে আমি যেটা বলছি যে আপনাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো বারবারই তোলা হচ্ছে সেই জায়গাটাতে যদি একটু খোলাসা করেন যে আসলে অন্য ছাত্র সংগঠন, বিশেষ করে ফেসিবাদী ছাত্র সংগঠন ছাত্রলীগের সঙ্গে আপনাদের সখ্যতা, একটা প্রশ্ন তো হচ্ছে বিএনপির টপ মোস্ট লেভেল থেকে এবং সব জায়গার থেকে বলছে যে এর বিজয়ের মূল রিজনটা হলো এটা, তারা যেহেতু ছাত্রলীগের ভিতরে ছিল, ছাত্রলীগের সঙ্গে সখ্যতা আছে এবং তারা নাম ধরে বলতেছে করতেছে, সেটা কি আপনাদের স্ট্র্যাটেজি ছিল নাকি আপনাদের আদর্শিক জায়গাতে কোনো বিচ্যুতি? বিএনপির নেতৃবৃন্দ মানে অনেক ক্ষেত্রে আপনারা দেখবেন যে কয়েকদিন আগে একটা এআই ছবি নিয়ে রুহুল কবির রিজভী উনি বলেছেন যে সাদিক কায়েমের সাথে খুনি মিটিং করেছে। তার মানে একটা মানুষের মিডিয়া লিটারেসি এত কম হওয়ার কারণে ওনারা কোথায় থেকে ইনফরমেশন নেবেন এবং কোথায় সেই ইনফরমেশন ডেলিভারি করবেন, এইটাতে তাদের সমস্যা আছে। পক্ষান্তরে আমরা দেখেছি যে ছাত্র দল বিভিন্ন জায়গায় তারা বরং তাদের জনশক্তিদেরকে উদ্বুদ্ধ করেছে। বিভিন্ন গ্রুপে তারা বলেছে যে, বিভিন্ন বক্তব্যে তারা বলেছে যে আপনারা আইডি খুললেন, আপনারা এই করেন সেই করেন, এরকম। তো ইসলামী ছাত্র শিবিরের তো কখনো এরকম কার্যক্রম আগে থেকে আপনারা কেউ দেখাইতে পারবেন না, এরকম কার্যক্রম ইসলামী ছাত্র শিবির আপনারা দেখাইতে পারবেন না। এর বাইরে যদি আমরা বলি, মূলত ছাত্ররা যেটাতে ভোট দিয়েছে, ছাত্ররা জুলাই আন্দোলনের পরে একটা পরিবর্তন চাইছে। আপনি একটা রিকশাওয়ালাকে বলেন, একটা কৃষককে বলেন, আর তরুণ প্রজন্ম যে কাউকে বলেন যে আপনি আসলে কি চান, দেখবেন যে তারা একটা পরিবর্তন চাইছে। কিন্তু পরিবর্তনের জায়গায় আমরা দেখেছি পরিবর্তনটা মানে কি, নিজেকে দিয়ে পরিবর্তনটা শুরু করতে হয়। এই জায়গায় ছাত্র দলের রাজনৈতিক যে পরিবর্তন, এই পরিবর্তন কিন্তু হয় না। পক্ষান্তরে ইসলামী ছাত্র শিবিরকে দেখবেন যে তারা কিন্তু ছাত্রদের কাছে কাছে যাওয়ার চেষ্টা করেছে, ছাত্রদের মন জয় করার চেষ্টা করেছে, ছাত্ররা কি চায় সেটা বোঝার চেষ্টা করেছে। এটা হলো ইসলামী। এবং ইসলামী ছাত্র শিবির অনেক ক্ষেত্রে নিজের এজেন্ডাকে বাদ দিয়ে ছাত্রদের এজেন্ডাকে প্রায়োরিটি দিয়েছে। কারণ আমরা এটা বুঝতে পেরেছি যে ছাত্রদের যদি একটা ভালো কিছু হয়ে যায় কোনো একটা দাবিতে, কোনো একটা ইস্যুতে, তাহলে তো ইসলামী ছাত্র শিবিরের হয়ে গেল। ইসলামী ছাত্র শিবিরের চতুর্থ দফা যেটা আছে, এটা হচ্ছে যে ছাত্র সমস্যার সমাধান করা। তো এটা যদি অটোই হয়ে যায়, অনেক কাজ যদি এমনিতেই হয়ে যায়, তাহলে তো এটা ইসলামী ছাত্র শিবিরের আলটিমেটলি ইসলামী ছাত্র শিবিরের যে কর্মসূচি, এই কর্মসূচি বাস্তবায়ন হয়ে গেল। আমরা মূলত ওইটাতে ফোকাস ছিলাম। কিন্তু দেখেন, এখন তরুণদের অন্যতম একটা বড় জায়গা হচ্ছে, যেমন রিসেন্ট টাইমে আপনারা দেখবেন যে অনেকগুলো সংস্কারের কথা বলা হয়েছে, যেই সংস্কারগুলোতে বিএনপি ভ্যাটো দিয়েছে, নোট অফ ডিসেন্ট দিয়েছে। যেমন আমি যদি বলি পিএসসির যে সংস্কারের কথা বলা হয়েছে, যে পিএসসিতে বিভিন্ন জায়গা থেকে পিএসসির আপনার মেম্বার নির্ধারিত হবে এবং চাকরির জন্য, চাকরির ক্ষেত্রে যে আমাদের একটা ব্যারিয়ার রয়েছে, রাজনৈতিক কারণে চাকরি হয় না, মেধা থাকা সত্ত্বেও কোনো একজন মানুষের চাকরি হচ্ছে না, এই বিষয়গুলো যাতে বিএনপি কোন পয়েন্টে ভিতর দিছে ভাই, সেটা নোট অফ ডিসেন্ট দিয়েছে না, নোট অফ ডিসেন্ট দিয়েছে, সে তো তার যুক্তি উপস্থাপন করছে। তো এইভাবে দেখেন, আরেকটা হলো যে পরিবর্তনের জায়গাটা আসলে সাধারণ জনগণ লক্ষ্য করে না। যেমন আমি যদি বলি আপনাকে, যেমন তেজগাঁও কলেজে একজন শিক্ষার্থী হত্যা হয়েছে, একজন শিক্ষার্থী শহীদ হয়েছেন, ইন্টারমিডিয়েটে পুরো একজন শিক্ষার্থী ছাত্র দলের আক্রমণে সে নিহত হয়েছে। তো ছাত্ররা তো আসলে এই মারামারির রাজনীতি চায় না, তারা চায় মেধার রাজনীতি, তারা চায় পড়াশোনার রাজনীতি। রাজনীতি হবে ছাত্রদের জন্য, কিন্তু এই রাজনীতির বলি যদি ছাত্ররা হয়, এই ছাত্র রাজনীতি ছাত্ররা বয়কট করেছে। শিবিরের বিরুদ্ধে কি ইতিপূর্বে এরকম কোনো অভিযোগ? একটা কোনো অভিযোগ নাই। 5 আগস্টের পরে আপনি একটা শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 28 জন হত্যাকাণ্ডের শিকার হয়েছে ইসলামী ছাত্র শিবিরের অসংখ্য ওনারা মাত্র অসংখ্য শহীদ। কিছুদিন আগে দুনিয়া এই যে প্রকাশ্য দিবালোকে যে 5 আগস্টের পরে আপনাদের পরিবর্তন এসেছে? না, 5 আগস্টের আগেও ইসলামী ছাত্র শিবির কখনোই এ ধরনের সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত ছিল না। যেটা আগে একসময় রাজনীতি ছিল। বিশ্ববিদ্যালয়ে পড়ার কারণে বলছেন নাকি? মানে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখনো হয় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির সব সময় মায়ের খেয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেন, আপনারা যেখানে ক্ষমতা তো সেখানে তো হয়েছে এরকম ঘটনা। যেখানে ক্ষমতা ছিলাম সেখানে আমাদের অসংখ্য ভাই শহীদ হয়েছেন, ছাত্র দল সহ বিভিন্ন সংগঠনের হাতে শহীদ হয়েছেন, ছাত্রলীগ, বামপন্থী বিভিন্ন সংগঠনের হাতে। ইসলামী ছাত্র শিবিরকে অঙ্কুরেই বিনষ্ট করার চেষ্টা করা হয়েছে। 1982 সালের 11ই মার্চ ইসলামী ছাত্র শিবিরের 4 জন নবীনবরণ অনুষ্ঠানে হামলা করে 4 জনকে শহীদ করা হয়েছিল। বাংলাদেশের এরকম অসংখ্য ঘটনা ঘটেছে, ইসলামী ছাত্র শিবিরের আমাদের কর্মীদেরকে শহীদ করা হয়েছে। ইসলামী ছাত্র শিবির কখনোই কারো সাথে কখনোই কম্প্রোমাইজ করে না। আপনি দেখবেন যে বেগম জিয়া যখন আন্দোলনের ঘোষণা দিয়েছিলেন 29 ডিসেম্বর, সেই আন্দোলনে ইসলামী ছাত্র শিবিরের কর্মী সাথী শহীদ হয়েছিল, শহীদ মানসুর শহীদ হয়েছিল মহানগর উত্তরে। সেই আন্দোলন তো ছাত্র দলের কেউ শহীদ হয় নাই, বিএনপিরও কেউ শহীদ হয় নাই। বেগম জিয়া বাড়ি থেকে বের হইতে পারেন নাই, তখন বেগম জিয়ার সাথে ইসলামী ছাত্র শিবির ছিল।
বৃহত্তর স্বার্থে, দেশের স্বার্থে ইসলামী ছাত্র শিবির আপোষহীনভাবে লড়ে গিয়েছে। ওকে, ধন্যবাদ। আমান, যদি মানে আপনি শিখবার যে কথাগুলো বলছে তা উত্তর দেবেন, আমি সাথে একটা যুক্ত করি, মানে এইবারের নির্বাচনটাতে একটু অন্যরকম নির্বাচন। আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার এটি বলেছেন যে এইবারের নির্বাচনটা একেবারেই অন্যরকম নির্বাচন, অনেক বেশি কঠিন হবে, কারণ ইতিপূর্বে সবসময় বিএনপি মানে তার কম্পিটিশনটা হচ্ছে আওয়ামী লীগের সাথে, কারণ আওয়ামী লীগের অন্যায় কর্মের ফলে বিএনপির খুব বেশি কষ্ট করতে হয় নাই, নির্বাচনে চলে এসছে ক্ষমতায়। তো এইবারের অবস্থাটা খুবই মানে কঠিন মনে করছেন এবং বিএনপিও মনে করছে। আমার প্রশ্নটা হলো, এই যে 4 কোটি ভোটার, নিয়ার অ্যাবাউট 4 কোটি, 30% ভোটার একেবারে ইয়াং, 18 থেকে 30, এটার নেতৃত্ব তো আপনারা কি মনে করেন এই জায়গাটাতে আপনারা বড় ধরনের ফেল করবেন? 30% ভোটের মধ্যে যদি আপনারা খারাপ করেন, জাতীয় নির্বাচনে কি বড় ধরনের প্রভাব পড়বে না? না, এখানে ছাত্র দলের আপনি যে বলছেন না নেতৃত্বে আমরা নেতৃত্বে না, বিষয় হচ্ছে আপনার জাতীয় নির্বাচন মনে করেন ইয়াং জেনারেশনের নেতৃত্ব আপনারা দিচ্ছেন। আমি আবারও বলি, কেন আমার বলি, আপনি উত্তর দেবেন, আপনার জন্য কোনো এড়ানোর সুযোগ নেই। আমি আপনারা বলতেছি যে শুধুমাত্র আমরা নেতৃত্বে না, কথাটা আপনাদের শুধু আমি বলতেছি যেটা আপনাদের বয়সের লোকজন কিন্তু দেখিয়ে দিয়েছে যে তারা রাষ্ট্র পরিচালনা করার মতো যোগ্য লোক, এটা অনেক সময় দেখিয়ে দিয়েছে। এবং এখন তো খোলাসা, আপনারা বড় ধরনের একটা আন্দোলন করছেন, বড় ধরনের একটা বিজয় অর্জন হয়েছে আপনাদের। আমার প্রশ্ন হলো যে ছাত্র দল যদি খারাপ করে, এই 30%-এর মধ্যে যে ছাত্র দল যদি খারাপ করে, এই 30%-এর নেতৃত্বে তো ছাত্র দল, ছাত্র শিবির, তাই তো? আপনার এই জায়গাটাই আমি দ্বিমত পোষণ করছি, আমি বলি। আচ্ছা, বলেন। বিষয় হচ্ছে মনে করেন শিখবে ভাই, আমাদের দুজনকে যদি বলে যে একটা কালচারাল প্রোগ্রামে ভোট দেওয়ার জন্য, আবার একই সাথে বলে যে বাইতুল মুকাররমে মুসল্লি কমিটিতে তোমরা ভোট দেওয়ার জন্য, দুই জায়গায় ভোট দেওয়ার যে মানদণ্ড, যে চিন্তা চেতনা, যে বিবেচনা বোধ, এটা কিন্তু আলাদা। আপনার যেই শিক্ষার্থী, আমি আপনাকে একদম আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাকে এক ছেলে এসে বলল যে আমার বাবা এখন যে কোনো এক উপজেলা বিএনপির সেক্রেটারি, ঠিক আছে, কিন্তু আমি ভাই এইখানে শিবিরে ভোট দেব, ঠিক আছে। তো আমি খুব ভালো লাগলো, আমি জিজ্ঞেস করলাম যে কেন? আপনার এই পরমত সহিষ্ণুতা, কথা বলার মানে আপনার যে সমালোচনা করবে সেটা নেওয়ার ধৈর্য আমাদের আছে, যদিও ভাইদের নেই, ওনারা ব্যাশিং করে ফেলে লিখে। তো আমি খুব চিন্তা করলাম যে ওর কাছ থেকে আসলে ও কেন শিবিরকে ভোট দিতে চায় কি জিজ্ঞেস করি আর কি। তো তার কাছ থেকে আমি মতামতটা নিলাম। তো সে ক্যাম্পাসে যাওয়ার পরে আপনার তার আবাসন নিয়ে একটা সমস্যার সমাধান করে দিয়েছিল, যার কারণে সে শিবিরকে ভোট দিবে, যে ভাই আমার থাকায় খুব কষ্ট হচ্ছিল, অমুক ভাইয়ের সাথে যোগাযোগ করছি, সে করে দিচ্ছে, দ্যাটস ইট। বিষয়টা হচ্ছে বাংলাদেশে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় কারা আসলে, এই যে আপনার গণঅভ্যুত্থান পরবর্তী সময় দেশ অস্থিতিশীল আসে বা দেশটা কারা সঠিকভাবে পরিচালনা করতে পারবে, এইটা বিবেচনাবোধ একজন রিকশাওয়ালারও আছে, যে সে মনে করে যে রাষ্ট্রটা চালানো দরকার। সেই রাষ্ট্রটা চালানোর জন্য আপনি নিশ্চয়ই সম্মান রেখে বলতেছি, মনে করেন জামায়াত ইসলামের যে সম্মানিত আমির, সে দেশে আগে মন্ত্রীও ছিল না। আপনি ইসলামী ব্যাংক চালানো আর ফাইন্যান্স মিনিস্টার, প্লিজ আমি শেষ করি, আর অর্থ মন্ত্রণালয় চালানো এক দেশ না। কিন্তু এই রাষ্ট্রটা চালানোর জন্য কারা সক্ষম, কারা রাষ্ট্রকে ধারণ করে রাষ্ট্রকে এগিয়ে নিতে পারে, অথবা আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে রাষ্ট্রকে চালানোর মতো সক্ষমতা সম্পন্ন ব্যক্তি, এটা পাবলিক বুঝে। যার কারণে আপনি দেখেন যে এত ন্যারেটিভ সত্ত্বেও আসবেন না, এই করবেন না, সেই করবেন না, কত কিছু ভাইরা ভালোবেসে আমাদের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করছে, নেতা আসছেন না, আসবেন না। তারেক রহমান যেদিন আসছে সেদিন বাংলাদেশ তারেক রহমানময় হয়ে গিয়েছে। জুলাই অভ্যুত্থানের পর আমি শুধু জানার জন্য, জুলাই অভ্যুত্থানের পরে মানুষের মনোজাগতিক জায়গায় যে পরিবর্তন, তারা যেরকম রাষ্ট্র চিন্তা করে, আপনি কি মনে করেন যে মানুষ সে চিন্তা করতে পারে না? মানুষ জুলাইকে নিয়ে ব্যবসা দেখেছে, মানুষ জুলাইকে অপব্যবহার করতে দেখেছে। আপনি কোন সেক্টরটা বলবেন যে যেই সেক্টরের লোকজন জুলাইকে সঠিকভাবে মানে ধারণ করে, ওন করে, তারপরে জুলাই কেন্দ্রিক যে স্পিড ছিল সেই রকম বাংলাদেশ করতে চাচ্ছে? কেউ না। যারা শহীদের রক্তের উপরে মানে ভর করে ফ্ল্যাগ নিয়েছে, তারা মানে সমালোচনার বাইরে আছে এমন একজন মানুষ দেখান, একজন আপনি পাবেন না। এই জুলাইকে মনে করেন জুলাইয়ের যদি প্রাণ থাকতো, সে চিৎকার করে বলতো যে না, সবাই আমাকে খাবলে খাবলে খাচ্ছে। প্রত্যেকে যে যার সেক্টর। আপনি কি হাসিনার, আমি হয়তো আপনার মতো দেখি না, আমি হয়তো আপনার মতো দেখি না, কারণ অভ্যুত্থান পরবর্তী বা বিপ্লব পরবর্তী যে দেশগুলো হয়েছে, এরকম যদি আমরা 100টা দেশ নিয়ে কথা বলি, তার মধ্যে 98টা দেশের যে খারাপ অবস্থা হয়, সেক্ষেত্রে বাংলাদেশের অবস্থা অনেক ভালো। বাংলাদেশের আপনি এখন সচিবালয়ের দিকে তাকান, বাংলাদেশে কি আপনি জুলাইয়ের যে সেন্টিমেন্ট, সেভাবে সচিবালয় চলছে, পুলিশ প্রশাসন চলছে, রাষ্ট্রের এক্সিকিউটিভ জুডিশিয়ারি কোনো কিছু চলছে? শোনেন ভাই,
আমি আই ডোন্ট কেয়ার কার পক্ষে কার বিপক্ষে গেছে, বিএনপির বিপক্ষে গেল না ইসলামী ছাত্র শিবির কার, আমি যেটা আমার চিন্তার জায়গা থেকে জেনারেশনে এটাই দরকার, ঠিক এটাই আছে, দরকার আমি যে আমার আপনার চিন্তার ন্যায় জায়গা যেটা সেটাই থেকে বলবেন। আমার চিন্তার জায়গা থেকে বল, জুলাইয়ের চেতনা কেন্দ্রিক বাংলাদেশ চলছে না। এইটা এই মুহূর্তে আপনি সেটা কারা সরকার গঠন করবে সেটা অন্য বিষয়। বাংলাদেশের মানুষ মনে করতেছে যে না, একটা নির্বাচিত সরকার ছাড়া বাংলাদেশে মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনাই নাই। আপনার ছাত্র সংগঠন হিসেবে ছাত্র দলকে সেই জায়গায় ক্যাম্পেইনটা করছে কিনা আমার জানার আকাঙ্ক্ষা। ছাত্রদল আপনি দেখেন, আমরা সাম্প্রতিক সময় আর কি কয়েকদিন আগে আর কি, যে এখন যেহেতু নির্বাচনটা আসন্ন, সেই কারণে আমরা যে এলাকার ভোটার তারা শশা এলাকা চলে গিয়েছে। শিক্ষার্থী বা ইয়াং জেনারেশনের কথা যেটা বললেন আর কি, বাংলাদেশের ইতিহাসের অন্যতম বড় একটি নিয়ামক নির্ধারণকারী নির্বাচন যেটা এবার হবে, যেখানে ইয়াংদের একটা ব্যাপক অংশগ্রহণ থাকবে, ঠিক আছে। সেই ইয়াংদের জন্য বিএনপি কি করতে চাচ্ছে, ইফ দে হ্যাভ এ প্ল্যান, সেটা বলবে যে আমাদের এটা আছে, আমরা ওইভাবে আগাচ্ছি যে না আমরা এটা করতে চাচ্ছি, এই আমার প্ল্যান, আমি হলে আমি এক্সিকিউট করব। সেই অনুযায়ী যদি মানুষ ভোট দেয় দিবে, না দিলে মানুষ পছন্দ, সেই অনুযায়ী আমরা আমাদের কাজ করে যাচ্ছি। একই প্রশ্ন আপনার কাছে, যে আপনারা তো অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে অনেক ভালো ফলাফল করেছেন, আপনারা দেখেছেন যে আপনারা করছেন। আমার প্রশ্ন হলো ইসলামী ছাত্র শিবির কি এখন জামায়াতের পক্ষে কাজ করবে কিনা? ইসলামী ছাত্র শিবির আসলে মূলত আমাদের জন্য এটা একটা বড় আমানত আমরা মনে করি, যে বিশ্ববিদ্যালয়গুলো সার্বজনীন জায়গা, সেখানকার মানুষরা আসলে কোন দিকে মতামত দিয়েছে। তো সেই ক্ষেত্রে ইসলামী ছাত্র শিবিরকে যেহেতু ইসলামী শিক্ষার্থীরাই গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে, এবং আমরা মনে করি যে জুলাই যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষার আলোকে বাংলাদেশ গঠন হওয়াটা জরুরি। তো এই জন্য জুলাইয়ের আকাঙ্ক্ষার যে জায়গাটা, আমি একটা জানার জন্য বলতেছি, ইসলামী ছাত্র শিবির নিজেদেরকে দাবি করে যে আমরা স্বতন্ত্র সংগঠন, জামাতের সঙ্গে আমাদের সাংগঠনিক কাঠামোতে কোনো জায়গা নাই। সুবহানাল্লাহ। আচ্ছা, যদি আমি দিয়ে বলছি না, আমানের না, আমার জানার আকাঙ্ক্ষা হলো মানে যদি আপনারা কি এইবার কোনো কারণে কি আপনারা মনে করতে পারেন কিনা স্বাধীনভাবে যে বাংলাদেশ পরিচালনার ক্ষেত্রে যদি বিএনপি ভালো করে সেক্ষেত্রে বিএনপিকে সমর্থন দেবেন, যেহেতু স্বাধীন আপনারা? হ্যাঁ, আমরা স্বাধীনভাবে যে কোনো চিন্তাই করতে পারি, কিন্তু আমরা দেখতেছি যে অলরেডি বিএনপি যে জায়গাটাতে চলে গিয়েছে, যেমন জুলাই সনদের যে বিষয়গুলো ছিল, অলরেডি বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, যার ফলে ইসলামী ছাত্র শিবিরকে এখন অবশ্যই আমি যদি এখন বলি, জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষাটা কি ছিল, যে একটা আমূল পরিবর্তন হবে, এই পরিবর্তন কিন্তু আমরা দেখতে পাই না। কিন্তু বিএনপিকে আমরা দেখছি যে এই যে পরিবর্তনগুলো যে সংস্কার কমিশন দিয়েছে, সবচেয়ে বেশি নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি, এবং তারা না ভোটের পক্ষে প্রচার প্রচারণা চালাচ্ছে, যার ফলে আমাদের তরুণ সমাজ, আমাদের সমগ্র জাতি আসলে কি মনে করতেছে যে বিএনপি আসলে রিয়েল পরিবর্তনটা চায় না। বিএনপি অলরেডি ক্ষমতা চালায় আসছে, আওয়ামী লীগ যেভাবে চালাইছিল বিএনপি ভাবতেছে যে আমি সেই আলোকে ক্ষমতা চালাবো, কিন্তু ক্ষমতার কাঠামোর তো পরিবর্তন হয়ে গেছে, বাংলাদেশের মানুষের সাইকোলজির পরিবর্তন হয়ে গিয়েছে। তো এই সাইকোলজি পরিবর্তনের জায়গায় দেখেন বিএনপি কিন্তু একই কাজটা করতেছে, সে ভাবতেছে যে আমি প্রশাসনে কন্ট্রোল নেব, আমি আর্মিতে কন্ট্রোল নেব, আমি অন্যান্য গুরুত্বপূর্ণ মিডিয়া কন্ট্রোল নিয়ে আমি আসলে আমার এজেন্ডা আমি বাস্তবায়ন করে ফেলবো, আমি নির্বাচন করে জিতে আসবো। কিন্তু ছাত্ররা তো আসলে সেটা মনে করতেছে। এটা কেন মনে হলো আপনাদের যে বিএনপি সব জায়গায় নিয়ন্ত্রণ নিচ্ছে? বিএনপি এটা চেষ্টা করতেছে, এটা তো সরকারের স্থিতিশীলতার কারণে, সরকারের যে অস্থিতিশীলতা ছিল এটার অন্যতম একটা কারণ হচ্ছে, তো এটাই আমরা বলতে পারি যে যেই পরিবর্তনগুলো চাওয়া ছিল সবার, সেই পরিবর্তনগুলো কিন্তু আমরা হইতে দেখতে পাই না। আমার ভাই ছাত্রদেরকে দোষ দিয়ে ছাত্ররা বিএনপিকে দোষ দিয়েছে, ছাত্ররা বিএনপিকে দোষ দিয়েছে, কিন্তু আমরা যেটা করি, আমাদের যে মনে করেন আপনার কথা মতো 5000 বডি ভাই, এরা কি ফরেনার নাকি? এরা কি ছাত্র না? আমি ছাত্রদের কেন দোষ দেব ভাই? মনে করেন কেন আবিদের কথা আপনি বললেন, আমি এই জায়গাটা কেন আসছে বলেন কোনটা, যে মানে কোন কারণে আমি ওনাকে জিজ্ঞেস করতে চাই যে শুনেন, আপনি তো একটা প্রশ্নের উত্তরই দিলেন, এই যে আপনার সাকিব হত্যাকাণ্ড ঘটেছে, এই ছাত্র রাজনীতি তো জুলাইয়ের আকাঙ্ক্ষা কখনোই ছিল না। সাকিব হত্যা নিয়ে আপনারা তো জিজ্ঞাসাবাদ করা উচিত আলাদা, আপনি কেমনে বুঝবেন যে ছাত্রদল করছে? এটা কি ছাত্র দলের অলরেডি গ্রেফতার হয়েছে ছাত্র দলের লোকজন, সিসিটিভি ফুটেজ এসেছে। কোথায় সিসিটিভি ফুটেজ দেখছেন আপনি? এটা ফুটেজ আছে, আদালতে বিচার প্রক্রিয়া দিন দেখা যাক যে কারা করছে। ওইখানে স্থানীয় মাদক সিন্ডিকেট নিয়ে ঝামেলা হয়েছিল। আরে ভাই, মাদক সিন্ডিকেটের সাথে কারা জড়িত? বাংলাদেশে মাদক সিন্ডিকেট আমি বলতেছি, আমি বলি না, সংস্কার নিয়ে কথা বলছে, ঠিক আছে? আর আপনাদের হাতে কত হত্যাকাণ্ড হয়েছে বাস্তবতা আসেন। এই জুলাইয়ের পরে বিষয় হচ্ছে ডু দে হ্যাভ এ স্পেসিফিক প্ল্যান or a specific proposal about reform of the state? কিছুই নাই, কোন একটা আউটকাম জামাত দেখাতে পারছে? এই সংস্কার কমিশন, আমি তো ইসলামী ছাত্র শিবির নিয়ে বলতেছি না, উনি জাতীয় সংস্কার ঐক্যমত্য কমিশনের বরাদ দিয়ে বলেন যে বিএনপির কোন নোট অফ ডিসেন্ট দিয়েছে।
ওনাদের কোনো আউটলাইনই নাই, ওনারা কি করবেন সেটাই নেই। ওনারা খালি বিএনপি কি করে এটা বিরোধিতা করে গতানুগতিক। আপনি প্রস্তাবনা দেখাইতে পারেন যে জামাতে প্রস্তাবনা দিয়েছে, সংস্কার কমিশন সবার প্রস্তাবনা কোনটার উপর? জামাতের আছে, এনসিপির আছে, এখন অন্যান্য রাজনৈতিক যাদের যে কোনোদিনও রাজদরবারে ঢুকে নাই দিয়েছে, সে যদি বলে যে রাজদরবারের ডিজাইনটা এরকম হইবে, ভাই আপনার কাছ থেকে না না, বিষয়টা হচ্ছে যে রাষ্ট্র পরিচালনা করে না সবকিছু করতে যাচ্ছেন। আমি বলি এটাই হচ্ছে আপনারা বড় দল ছিলেন, কিন্তু এই জায়গায় এখন আপনারা সমস্যা। বিষয়টা হচ্ছে যে অবাস্তব, সেটা হচ্ছে বাংলাদেশের অবাস্তব সংস্কারের কথা বলে যে অবাস্তব সংস্কার না ভাই, যে পিএসসি দলীয় প্রভাবমুক্ত থাকুক, এটা তো ছাত্র সমাজের দাবি। এটা কোনো বিএনপি কি বলছে দলীয় প্রভাব থাকবে? না না, আপনি পুরোটা পড়েন না ভাই, আপনি তো অনেক পড়ালেখা করেন, না জানি না ব্লেম করতেছেন কেন? বিষয়টা হচ্ছে অবাস্তব ইসের কথা তো বলা যাবে না, যে যেই সংস্কার বাংলাদেশের পার্সপেক্টিভে মানে বাস্তবায়নযোগ্য না সেটার কথা তো বলা যাবে না। বিএনপি ওই বিষয়ে তো অনেক কিছু সিদ্ধান্ত নিয়েছে। এখন সবকিছুই যদি হ্যাঁ বলে তাহলে ভাই ঐক্যমত্য কমিশনটার দরকার ছিল কি? খালি কথাগুলি বসাই দিল তো, সেখানে আলোচনা হবে, ডিবেট হবে, তারপর না সিদ্ধান্ত হবে। তো সেইগুলো তো হয়েছে। আচ্ছা, আপনি যদি এতই যদি মতানৈক্য থাকে, নোট অফ ডিসেন্ট আপনি কেন সাইন করলেন? আপনাকে সাইন করতে যে না এটা হবে না, সাইন কেন? হায়ের পক্ষে। হ্যাঁ, আমরা কি নায়ের পক্ষে নাকি? আমরা কথা বলছি নায়ের পক্ষে। নায়ের পক্ষে অলরেডি আপনারা, এই যে আপনারা এই ন্যারেটিভ তৈরি করে মানুষকে বিভ্রান্ত করতেছেন। এই যে সমস্ত মানুষকে বিভ্রান্ত করছে, আমি আপনাকে এখানে বলে গেলাম ভাই, রেকর্ডটা রাখেন ইনশাআল্লাহ। আগামী 1 বছর পরে যদি বাংলাদেশ ছাত্র সংসদ নির্বাচন হয়, আমরা শিক্ষার্থীদের মতামত দিয়ে এইভাবে আবার ফিরে আসবো ইনশাআল্লাহ। কারণ শিক্ষার্থীদের মতামত শব্দটা বলছি তো, ওই যে ভাই আবার ভুল ব্যাখ্যা দিয়ে দেবে। শিক্ষার্থীরা আপাতত দৃষ্টিতে তাদের এই যে ছাত্র দল অনেকে বুঝতে পারে না যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভিপি ক্যান্ডিডেটও দিতে পারেন না, কেন একটা দল থেকে নিয়ে আসেন। কেন আপনারা তো শিবিরের নামে কয়টা দিচ্ছেন? আপনারা তো এই প্যানেল সেই প্যানেল দিলেন, তখন তো বলেন যে না আমাদের শিবিরের নির্বাচন করেছে, সূচনা করলেন আপনারা। একজন একজন করে বলেন। আমি যেটা বলতেছি কি, আপনাদের এই যে আমরা তো বলতে, এরপরে বললো যে কি দখলের কথা প্রশাসনে, আমি ওনার কথা শেষ করে দিই। প্রশাসনের দখল, ওনাদের কর্মপরিষদ সদস্য, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সে প্রকাশ্যে বলতেছে যে শাহজাহান চৌধুরী চিটাগাঙ্গের এবং মহানগরের প্রেসিডেন্ট। উনি এটা ক্লিয়ার করেছেন। না না, উনি কি ক্লিয়ার করেছেন? উনি এতগুলি বক্তব্য বলেছেন যে নির্বাচনের আগে বাইরের দেশ থেকে অস্ত্র আসতে পারে, টাকা আসে, এটাই উনি বলেছেন। বাইরে শয়তান বিভ্রান্ত হয়ে যাবে। বিষয় হলো সে বলছে প্রশাসন আমার কথা উঠতে বসতে, আমাদের কথা উঠবে বসবে, আমাদের কথা নিয়ে আমরা হচ্ছে বাংলাদেশের নাগরিকের কথা অনুযায়ী জামাতের প্রোগ্রামদার। আর এর যদি সালাউদ্দিন আহমেদ বলতে তাহলে কি হতো? অলরেডি তো আপনারা বলছেন, অলরেডি করতেছেন, অনেক কোথাও বলা হয় না। এক এক করে বলবেন না কথা, না দুজন একসাথে বলবেন। আমি এক এক করে বলবো, স্বীকার করার মানসিকতা আমি আমার যেটা বলতেছি, আপনি এখন 2 মিনিট আর এরপর সিকবার 2 মিনিট এই শেষ করে দেবো। আমার কথা হলো একেবারেই আপনি রিজভি ভাইয়ের কথা আপনি যেটা বললেন ভাই, প্লিজ রিজভি আহমেদ যে সত্যকে মানুষের ভুল হতে পারে না, মানুষকে ভুলে উঠতে। আপনাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে আসা জিনিসপত্র, প্লিজ লেট মি সে, একজন সিনিয়র নেতা সে দুঃখ প্রকাশ করছে, বরং এখানে রাজনৈতিক উদারতার জন্য প্রশংসা করা উচিত ছিল, কিন্তু সে প্রশংসা তো করবে। ঠিক আছে, না না, অধিকাংশ যখন এটা করে, আপনারা কোনদিন দায় স্বীকার করছেন যে আপনারা ভুল করছেন, কিন্তু যে এটা না এই তরুণ, আমি তাহলে অন্যদিকে যাই। আমার আপনার কি কোনো কারণে মানে তরুণ যারা আছেন আপনারাও কি, আপনাদের মধ্যেও কি একই অবস্থা চলছে কিনা যে রাজনীতি করতে গেলে শুধু বিরুদ্ধাচরণ করতে হবে? নো, আমরা শুনেন, আমরা ওই হাসিনার সময় যেরকম প্রকাশ্যে ছিলাম, এখনো প্রকাশ্যে আছি। আমাদের সবকিছু ওপেন ভাই, এখানে গোপন কোনো প্রেম আমাদের নাই, আমাদের সবকিছু ওপেন। আমরা যেটা করি সেটা দায় স্বীকার করার মানসিকতা আমাদের আছে, সরি বলার মানসিকতা আমাদের আছে। অপরাধ নিয়ে আমরা এরকম হয়েছে যে আমাদের নেতাকর্মী ভুল করছে, মামলা দিয়ে অ্যারেস্ট করে দিছি। একমাত্র জান্নাতি দল ভাইদের কোনো ভুল নাই। এই যে দুনিয়ায় বসে একজন মানুষ একদম কমপ্লিট ভুলে উঠতে থাকে, হাজার হাজার মানুষেরা, এতে কোনো ভুল নাই। এই যে ভাই মানে না, আপনাকে বলছে তরুণদের নিয়ে কি প্ল্যান আছে? আপনি তো আবারও আগে দেখেছেন, উই হ্যাভ এ স্পেসিফিক প্ল্যান। না, উনি তো ওই প্রশ্ন করে না। আমি এইটা বলছিলাম যে আপনারা যে এই যে 5 আগস্ট পরবর্তী সময়, ভাই আমি আপনাকে বলি 5 আগস্ট পরবর্তী সময় তরুণদেরকে টানার জন্য আপনাদের প্ল্যানটা কি? এবার এই 4 কোটি ভোটার, আমরা 4 কোটি ভোটার, আমি বিশ্বাস করি 4 কোটি ভোটার যদি কোন দিকে টার্ন করে, যে সেখানে যারা ভালো করবে, এই 4 কোটি ভোটার 3 ভাগে ভাগ করি, এখানে যারা লিড নেবে তারা জাতীয় নির্বাচনে ভালো করবে, সেইটাকে ঠিক করার জন্য দেখেন বাংলাদেশের মূল সমস্যা কি? বেকার সমস্যা। বাংলাদেশে কত লক্ষ মাস্টার্স ডিগ্রি হোল্ডার আছে যারা বেকার আছে, বাংলাদেশে কত শিক্ষিত মানুষ বেকার আছে, 4,71,00,000 মতো যুবক আছে যারা এবার ভোটার, অধিকাংশই বেকার। তাদেরকে নিয়ে বিএনপির স্পেসিফিক পরিকল্পনা আছে। বিএনপি এদেরকে কিভাবে কর্মসংস্থানের দিকে নিয়ে যাওয়া যায় সেই স্পেসিফিক পরিকল্পনা করা আছে। তারেক রহমান যে বলছে আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য কান্ট্রি ফর দ্য পিপল, সেটা তো না বুঝে বলে না, সেই প্ল্যানটা তো আমরা দেখাচ্ছি। সেটা কি প্ল্যান নিয়ে শোনেন, বিএনপি একমাত্র দল, এটা তো ওনারা শুধু বলবে যে আমরা তরুণদের জন্য এগুলি করতেছি। 5 আগস্টের পরে আপনার তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ বিএনপি করেছে।
তারুণ্যের রাজনৈতিক অধিকার কর্মশালা বিএনপি করে শুধু তরুণদেরকে নিয়ে। সেইখানে বিএনপির যারা সিনিয়র নেতৃবৃন্দ তারা অডিয়েন্সে ছিল, তরুণরা মঞ্চে বসেছে, আপনারা কভার করছেন না, খুলনা ঢাকা তরুণরা মঞ্চে বসেছে, তরুণরা প্রশ্ন করেছে যে আপনি যদি রাষ্ট্র ক্ষমতা আসতে চান তাহলে কি করবেন। সো উই হ্যাভ এ প্ল্যান এই ইয়াং জেনারেশনের জন্য। এগুলি তো অবশ্যই এগুলি প্ল্যান আছে যে রাষ্ট্র ক্ষমতা আসলে বিএনপি তরুণদের জন্য কি কি করবে স্পেসিফিক সেই প্ল্যান আপনি আপনার মতো করে বলতে পারেন। ভাই আসলে আমাদের বাংলাদেশ এমন একটা জায়গায় আছে, বাংলাদেশে বর্তমানে অন্যতম একটা বড় সমস্যা হচ্ছে দুর্নীতি। আমরা মনে করছি যারা দুর্নীতির সাথে জড়িত তারা আসলে বাংলাদেশের পরিবর্তনটা সেভাবে নিয়ে আসতে পারবে না। কারণ দেখেন, কারণ বাজারে শুধুমাত্র কিছুক্ষণের জন্য চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবসায়ীরা নেমেছিল, আমরা কিন্তু দেখেছি যে অধিকাংশ পণ্যের দাম কমে গিয়েছিল সেখানে। তার মানে বাংলাদেশের মানুষ অতিষ্ঠ। গ্রাম থেকে একটা পণ্য যেটার দাম 10 টাকা গ্রামে, সেটাই এসে ঢাকায় 110 টাকা হয়ে যায়। সো এটা হচ্ছে চাঁদাবাজি এবং মধ্যস্বত্বভোগীদের যে একটা দৌরাত্ম্য, সেটা আমরা দেখতে পারি, এবং এরা আসলে বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায় আছে। তো এই পরিবর্তনটা আমরা চাই যে এই দুর্নীতিটা যাতে ঠিক হয়ে যায়। এরপরে যেটা চাই সেটা হচ্ছে যে শিক্ষার জায়গাটা ইসলামী ছাত্র শিবির পরিবর্তন চায়। অলরেডি ইসলামী ছাত্র শিবির তার প্রস্তাবনা দিয়েছে যে শিক্ষার ক্ষেত্রে কি কি পরিবর্তন দরকার। আমরা যেটা অ্যাড্রেস করতে চাই যে আমাদের শিক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়েছে, কারণ এই শিক্ষা ব্যবস্থা একটা সুন্দর নৈতিকতা সম্পন্ন মানুষও তৈরি করতে পারে না, আবার একটা স্কিল মানুষও তৈরি করতে পারে না। এই জন্য ইসলামী ছাত্র শিবির স্পেসিফিক শিক্ষা প্রস্তাবনা দিয়েছে যে আমরা আমাদের তরুণদেরকে কিভাবে কাজে লাগাতে পারি। বিএনপি যেমন অনেক ধরনের কথা বলছে যে টাটা ইত্যাদি দেয়া অনেক কিছু, কিন্তু আমরা বলছি তাদেরকে আমরা স্কিল করে নিয়ে আসবো। আমরা পরিবর্তনের পক্ষে। এবং আপনার দুটো জায়গায় পছন্দ হয়েছে, আমি বলি যে আপনারা হয়তো আপনার নির্দিষ্ট প্রস্তাবনা আছে, ধরেন জি জি ইসলামী ছাত্র শিবিরের প্রস্তাবনা আছে যে আপনারা একদিকে দক্ষ করবেন, নৈতিক মানুষ তৈরি করবেন। কোনো কারণে জামাত ইসলাম ক্ষমতায় না আসলে বিএনপি যদি আপনাদের কাছ থেকে সেই এটা চায়, সহযোগিতা চায়, করবেন? অবশ্যই, আমরা যে কাউকে সহযোগিতা করতে প্রস্তুত। আর বর্তমান সরকারও যদি চায় যে ইসলামী ছাত্র শিবিরের সব এজেন্ডা রেডি আছে। ধন্যবাদ, আমাদের সময় একেবারে শেষ। এই বাংলাদেশই তো মূলত চাই। ধন্যবাদ, শেষ করছি। একটা বিষয় আমরা চাই, সেটা হচ্ছে যে তরুণ সমাজ যাতে করে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, বাংলাদেশের যাতে মাথা উঁচু থাকে এবং সারা বিশ্বে বাংলাদেশ যাতে একটি গুরুত্বপূর্ণ দেশ হিসাবে স্থাপিত হয়, এটাই মূলত ইসলামী ছাত্র শিবির। ধন্যবাদ শেখ বাদুল্লাহ, ধন্যবাদ আমানুল্লাহ আমান। দর্শক